নিয়ে প্রচুর শ্রম দিচ্ছেন, আমাদেরকে জানিয়েছেন। আর একটু আমাদের ডিপিএস একটু বলবেন আপনাদের সাথে। আপনারা জেনেছেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইউরোপীয় রাষ্ট্রগুলোকে একটা অনুরোধ করেছিলেন দিল্লি থেকে ভিসা সেন্টার, তাদের ভিসা ঢাকায় বা অন্য নিকটস্থ অন্য কোনো দেশে সরিয়ে আসা আনা যায় কিনা। তো এই বিষয়ে কিছু প্রগ্রেস আছে। এর আগে আমরা বলেছিলাম যে বুলগেরিয়া তাদের ভিসার বিষয়টা ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে কাউন্টার করার কথা আগেই জানিয়েছিল। 122 জন বাংলাদেশি ছাত্রকে তারা ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম থেকে ভিসা দিয়েছে। রোমানিয়ার সাথেও এই বিষয়ে কথা হয়েছে। রোমানিয়া ব্যাংককে তাদের ভিয়েতনাম এবং থাইল্যান্ডে তাদের দূতাবাসে বাংলাদেশি ছাত্রদেরকে ভিসা দেওয়ার কথা জানিয়েছে এবং এই নিয়ে রোমানিয়ার সাথে আলোচনা চলছে। কাজাকিস্তান জানিয়েছে যে তারা ব্যাংকক থেকে বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে ভিসা দেবে। এই তিনটা দেশ ছাড়াও আরও অন্যান্য যে দেশগুলো আছে তাদের সাথেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউরোপিয়ান দেশ এবং পশ্চিম ইউরোপিয়ান দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে। হয়তো এই বিষয়ে সামনে আরো কিছু ডেভেলপমেন্ট আসবে, তখন আমরা উপযুক্ত সময় সেই ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ। আপনারা প্রশ্ন করতে পারেন, নাম বলবেন সাথে। আচ্ছা, আগে বোধহয় মুস্তাক একটা কোশ্চেন করতে চাচ্ছিল, আপনি একটু পরে প্রশ্ন করবেন। আমরা আমাদের অ্যানাউন্সমেন্টে কিন্তু বলেছিলাম কিছু দিনের মধ্যে, তো আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সেই বিষয়ে আমাদের এখনো সুনির্দিষ্ট কোনো মানে ডেট বা এগুলো ফিক্স নাই। উত্তরটা একটু আগে আমি দিলাম, কিন্তু আর উত্তরটা আমি ওনাকে দিলাম। তো এনি আদার কোশ্চেন? এই যে অর্জুন দাস, আপনি বলেন প্লিজ। না, পুরো পৃথিবীতে স্টেট ব্রডকাস্টার থাকে, স্টেটের একটা নিউজ এজেন্সি থাকে, এটা খুবই ভাইটাল একটা কাজ করে। আপনারা হয়তোবা এটা এই বিষয়ে আমার মনে হয় কি আমার মানুষের আন্ডারস্ট্যান্ডিং অনেক ক্ষেত্রে কম থাকতে পারে। আপনি পৃথিবী জুড়ে যদি দেখেন স্টেট বা একটা সরকারি একটা ব্রডকাস্টার থাকে, আপনি যে কোনো দেশে যান খুব, এবং ওদের ব্যাপ্তিটা ওরা অনেক বড় আকারে থাকে। ওদের স্টেট ব্রডকাস্টার একটা মেইন প্রোগ্রামিং টিভি থাকে, নিউজ টিভি থাকে, ইংলিশ চ্যানেলের নিউজ থাকে, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের টিভি থাকে, এবং এটাকে সব দেশেই আপনি যদি দেখেন, আপনি টার্কি দেখেন, রাশিয়া দেখেন, ইন্ডিয়া দেখেন, পাকিস্তান দেখেন, ইন্দোনেশিয়া দেখেন, চায়না দেখেন, এরা সবাই স্টেট ব্রডকাস্টকে বড় করছে। এটাই কিন্তু পুরো ইয়েতে, এবং ওদের নিউজ আপনি যেমন ধরেন একটা গ্রামের একটা নিউজ, এমন একটা নিউজ, সেই নিউজটা হয়তো বা একটা প্রাইভেট টিভির পক্ষে ওইটা তার মনিটরি যে মডেলটা সেই অনুযায়ী ফিনান্সিয়াল মডেলে ওই নিউজটা তার দেখালে চলে না, সে হি ক্যানট মেক মানি, কিন্তু ওই নিউজটা অনেক ভাইটাল, সেই নিউজটা কে করবে? স্টেট ব্রডকাস্টার করবে। এটার স্টেট ব্রডকাস্টারের আলাদা একটা প্রয়োজনীয়তা আছে। সেই লক্ষ্যে আমরা তাদেরকে আরো এম্পাওয়ার করার চেষ্টা করছি, তাদেরকে আরো বড় আকারে। আপনি জানেন গত সপ্তাহে 31শে ডিসেম্বর বিটিভি নিউজ লঞ্চিং হয়েছে, একটি যদিও পরীক্ষামূলকভাবে, কিন্তু এটাকে আমাদের ইচ্ছা আছে যে এটাকে আরো বড় করার। এই জন্য এই পুরো বাংলাদেশের সমস্ত নিউজ যাতে বাংলাদেশের মানুষ দেখতে পারেন। আপনি প্রাইভেট টিভি গুলোকে দেখেন, সে কি করে, তারা তো 2টা 3টা 5টা নিউজকে খুব বড় রকমের হাইলাইট করে, কিন্তু একটা স্টেট ব্রডকাস্ট তার সারা বাংলাদেশের নিউজটা তাকে দেখাতে হয়। সেই আলোকে বিটিভি নিউজ, এবং আমরা আশা করি তারা তাদের পুরো মেধা লাগিয়ে বাংলাদেশের মানুষকে খুব ভালো ভালো প্রোগ্রাম এবং নিউজ রিলেটেড প্রোগ্রাম প্রেজেন্ট করতে পারবেন।
আর একটা বড় জিনিস হচ্ছে যে তাদের আমরা শুনেছি যে ইকুইপমেন্টের অভাব, সেই জায়গায় আমার মনে হয় যে তারা এই বিষয়গুলো দেখবেন। এটা খুবই ভাইটাল একটা জিনিস আপনি যেটা। আর তাদের স্বাধীনতার বিষয়ে আপনি জিজ্ঞেস করেছেন, সবারকে আমাদের স্বাধীনতা দেওয়া আছে, সবাই তাদের যা যা রোল অনুযায়ী তারা বাংলাদেশের প্রেস ফ্রিডমকে সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। আমরা বলতে পারি বাংলাদেশের প্রেস এই গত 5 মাসে যতটা ফ্রি ছিল বাংলাদেশের হিস্ট্রিতে এরকম ফ্রি ছিল না। আমরা এটা খুব গর্বের সাথে বলতে পারি। আমার বিলাইত হোসাইন, এখন টেলিভিশনে কাজ করি। আর আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে 5 জানুয়ারি 2014 সালের 5 জানুয়ারিতে আপনারা জানেন যে বাংলাদেশে একতরফা নির্বাচনের যে কালচার, যে সংস্কৃতি সেটা শুরু হয়েছে। তো সেখান থেকে আজকে এত বছর পরে 5 জানুয়ারিতে এসে মানুষের একটা কথা যে বিগত 3টি নির্বাচনে যে পরিমাণ অনিয়ম হয়েছে, এই অনিয়মগুলো নিয়ে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার কাজ করবে এবং তদন্ত করবে, যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এই ধরনের একটা দাবি আছে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত আসলে সরকারের অগ্রগতিটা কি? না, আমরা এগুলো নিয়ে কাজ করছি। আমাদের তো অনেকগুলো কাজ, একটা দুটো তো না। আমাদের ধরেন জুলাই অগাস্টে যে ভয়াবহ রকমের একটা ম্যাসাকার হলো, সেটা নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন গুমের ব্যাপারে একটা কমিশন করে দেওয়া হয়েছে, তারা খুব ভালোভাবে কাজ করছে। এবং আপনাদেরকে আমরা বলতে পারি যে 2-1টা আয়না ঘরে আমরা আপনাদেরকে ভিজিটের একটা ব্যবস্থা সামনে করব, আপনারা যেতে পারবেন। কিভাবে একটা কি ভয়াবহভাবে মানুষজনকে গুম করে রাখা হতো এবং এখানে তাদেরকে, এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তারা হাত দিয়ে টেনে টেনে লিখছেন যে আজকে 180 দিন, 250 দিন, ওগুলো লেখাও আছে এখানে। তো আমরা আশা করছি আপনাদেরকে নয়, হাসিনার আমলের তো মানে পাপাচারের তো শেষ নাই। হ্যাঁ, সেই জানুয়ারি 5ই বলেন, তারও আগে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে শেষ করা বলেন, বা আপনি শাপলার ম্যাসাকার বলেন, বা পরবর্তীতে মাওলানা সাইদিদের ভার্ডিকের পরে যে ম্যাসাকার বলেন, বা আরো পরে এসে আপনি যেই ধরনের ভয়াবহ রকমের 2018 সালে রাতের ভোট বলেন, এবং প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচারের যেই কাহিনী বলেন, পাপাচার তো শেষ নাই এগুলো। এবং এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়েই আমাদের কাজ হচ্ছে, এবং আপনারা দেখবেন তাকে, হাসিনাকে তার আমরা জাস্টিসের আওতায় আনবো। সরকারের মানে অন্যান্য মিডিয়া যেরকম দুর্নীতি, অনিয়ম, যে ভোট জালিয়াতি, ভোট ডাকাতি, এরকম নানা নিউজ হয়, আপনাদের সরকারি সংস্থা বিএসএস এবং বিটিভি এই জাতীয় কোনো বিশেষ কোনো প্রোগ্রাম বা বিশেষ যে দুর্নীতি অনিয়মের খবরগুলো প্রকাশ করছে না। তারা শুধু ওই যে আপনারা বলতেছেন যে মন্ত্রীদের পিআরওরা, উপদেষ্টাদের পিআরওরা যা করেন তাই শুরু করছে। যেহেতু রাষ্ট্রের ইয়েতে বিগত দিনের এগুলো প্রকাশ হবে কিনা ধারাবাহিকভাবে বিএসএস এবং বিটিভি, আমরা তাদের ডে টু ডে ম্যানেজমেন্টে আমরা ইন্টারভেন করি না। আমরা আশা করব যে তারা বাংলাদেশের মানুষের, বাংলাদেশের এই যে জুলাই অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করে তাদের প্রোগ্রামগুলো সেভাবে করবেন। এই জুলাই আন্দোলনে আমাদের 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, এবং সাংবাদিকদের একটা পক্ষ প্রেস ক্লাবে সমাবেশ করে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল। সেই সকল লোকজনই কিন্তু এইসব জায়গায় কর্মরত আছে। আমার ওটা নিয়ে প্রশ্ন না, আমার প্রশ্ন এই 6 জন সাংবাদিক হত্যার এটার সাথে বিচার হবে। এটা নিয়ে আমরা অলরেডি আমি বলেছি, ওদের আত্মীয় স্বজন এসেছিলেন একটা বড় প্রোগ্রামে, আমি সেখানে ছিলাম। আমরা বলেছি যে এটা আমাদের একটা টপ প্রায়োরিটি, যারা যারা এটার সাথে ইনভলভ ছিল তাদেরকে ট্রায়ালে আনা, তাদেরকে বিচারের সম্মুখীন করা। মলি কই আমলাদের বিষয়ে আমাদের জনপ্রশাসন সেক্রেটারি ওনার সাথে কথা বলবেন, উনি এই বিষয়টা আসলে নিবিড়ভাবে দেখছেন। আমার মনে হয় এই প্রশ্নটা তাকে করাটা আপনার বেটার হবে। আমি এখানে এটা উনি আপডেটটা আপনাদেরকে দিতে পারবেন। আর শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা একটা নোট ভার্বাল পাঠিয়েছি, সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনো আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে। বাট আমাদের এইটা থাকবে, আমাদের এই আমাদের পুরোপুরি এটা আমাদের টপ প্রায়োরিটি।
তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা, এটা একটা এটা আমাদের একটা দায়। এই জায়গাটায় কোনো এক ইঞ্চিও পিছু পাওয়া হবে না। তার সে যে আকাম কুকাম করেছে, যে চোরতন্ত্র, যে গুমতন্ত্র জারি করেছিল, সেগুলোর জন্য এবং সেই যে গুম এবং খুন করেছে সেটার জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে। হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ, আরো অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। জি, আমার নাম শাওন হাসান, আমি আছি সিবিএস এ। আমি একটু জানতে চাচ্ছি, বিশেষ করে সম্প্রতি টিআইবি সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে তারা একটা কর্মশালা মিটিং করেছে। সেখানে আপনি হয়তো বিষয়টি দেখেছেন। তারা বলছে যে এই অধ্যাদেশটি পাস হলে সেটি গণমাধ্যমের জন্য মানে স্বাধীনতা যেটি সেটি অনেকটা খর্ব হবে। তো এই বিষয়ে আপনার মন্তব্য না, আমরা সবার মন্তব্যকে ওয়েলকাম করি, প্রত্যেকটা, কেননা একটা ল হতে যাচ্ছে, সেই লটা পুরো দেশের জন্য। আমরা সবার ওয়েলকাম, যারা যারা ইনপুট দিচ্ছেন, যারা যারা এটা নিয়ে সেমিনার করছেন, যারা এটা নিয়ে কথা বলছেন, লিখছেন, আমরা সবাইকে ওয়েলকাম জানাই। ইটস এ ভেরি গুড জব আপনারা করছেন, আমরা আপনাদের কথাগুলো শুনছি। এটা নিয়ে আমার মনে হয় যে আসিফ নজরুল স্যার এটা নিয়ে পরে আপনাদের সাথে কথা বলবেন। ভাইয়া, আমার নাম অন্তোষ পাল, আমি দৈনিক সমকালে কাজ করি। এই ছবি তো এদিকে এদিকে আমার নাম অন্তোষ পাল, আমি দৈনিক সমকাল পত্রিকায় কাজ করি। আমি ঠিক এর ইমিডিয়েট আগের কোশ্চেনটাতে একটু ফিরে যেতে চাচ্ছি। সেটা হলো ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ফিরিয়ে আনার জন্য আপনার চেষ্টা করছেন এবং আপনি একটু বললেন যে একটা চিঠি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে দিল্লিকে, কিন্তু দিল্লি তো সেটা কোনো জবাব দিয়েছে বলে আমরা শুনিনি। তো আমার প্রশ্নটা হচ্ছে আপনার কতটুকু আশাবাদী যে এই সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে এবং কতদিনের মধ্যে ফিরিয়ে আনতে পারবে বলে আপনাদের মনে হয়, বা আপনাদের মানে সেই প্রস্তুতিটা কতদিন? আমরা আশাবাদী, অনেক বেশি আশাবাদী। পৃথিবীতে কেউ তো কোনো খুনিকে আসলে সেভাবে কেউ জায়গা দিতে চায় না। খুনি যে তার বিষয়ে জায়গা দিতে চায় না। আর হাসিনার যে হরর যে স্টোরিটা, যে সে কি ভয়ানক কাণ্ডগুলো করেছে, অনেকে আসলে ইন্ডিয়ান প্রেসের অনেকে জানতোই না। ইদানিং অনেকে লেখা শুরু করেছে, আপনি দু একটা লেখাও দেখবেন। তো আশা পুরো পৃথিবী যখন জানবে যে কি ধরনের হত্যাকাণ্ড, কি ধরনের অনাচার, কি ধরনের ডিক্টেটরশিপ সে এখানে জারি করেছিল, আমার মনে হয় তার প্রেশারটা তৈরি হবে। আমরা আমাদের প্রেশার রিলেন্টলেসলি রাখবো এবং পৃথিবীব্যাপীও এই প্রেশারটা তৈরি হবে যে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের অংশীজন তো, আমাদের পলিটিক্যাল পার্টি কি আমাদের অংশীজন না? তারা যদি ক্ষমতায় আসেন তারাও এই ইয়েতে থাকবেন। আমাদের এটা একটা জেনারেশনাল ব্যাপার, এটা সবার মধ্যে আছে যে না, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে যে খুন করা হলো, এটার বিচার হবে না, তাকে তো বিচারের সামনে আনতে হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তা আমরা যদি না পারি আমাদের সময়ে, তারপরে যারা আসবেন তারা চেষ্টা করবেন। এটা জাতির একটা আকাঙ্ক্ষা, তাকে এনে বিচারের সম্মুখীন করতে হবে। শফিক ভাই, আমার নাম কাউসার আজম, এইদিকে নয়াদিগঞ্জে। এর আগে যদিও অংশবিশেষ আপনি জবাব দিয়েছেন, শুধু রাতের ভোট না, 14 সাল, 18 সাল এবং 24 সাল এই ভোটের সাথে যেমন আমলাতন্ত্র জড়িত ছিল এবং পুলিশ সহ বিভিন্ন যারা আছে সরকারি কর্মকর্তারা, তাদের আসলে ঐক্যবদ্ধ তাদের চেষ্টায় এইসব বিতর্কিত ভোটগুলো হয়েছিল। আমরা এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা এখনো পলায়িত আছে। আপনি বলেছেন যে জনপ্রশাসন সচিবকে মানে এই বিষয়ে জিজ্ঞেস করতে, যেহেতু সরকারের মুখপাত্র, প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে আমরা আপনার কাছে জানতে চাই যে এদের বিরুদ্ধে আসলে কতটুকু এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, এখন পর্যন্ত কয়েকজনের বিরুদ্ধে। আর দ্বিতীয়ত হলো যে এর আগে শুরুতে আপনি বলেছেন যে যারা এইসবের অপকর্মের সাথে জড়িত তারা কিভাবে পালিয়ে গেল এটা আপনারা বিশেষভাবে দেখবেন, কিন্তু ইতিমধ্যে কিন্তু যারা পালিয়ে গেছে বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু এখন সামাজিক মাধ্যমে আসছে, বিভিন্ন মিডিয়ায় আসছে। আসলে ওইটা আসলে তদন্ত বা ওইটা কত?
না, আপনার দুইটা কোশ্চেনই ভালো। প্রথম কোশ্চেনটার আবারও আমি বলি, এটার উত্তর দিবেন হচ্ছে জনপ্রশাসন সেক্রেটারি। আপনার তার সাথে কথা বলে এই প্রশ্নটা করবেন, কারণ উনি এগুলো পুরো ডে টু ডে জানেন। অনেকগুলো স্ট্যাটিস্টিক্যাল বিষয় আছে, প্রতিদিনই তো আপডেট হচ্ছে। আমি একটা ফিগার দিচ্ছি, দেখা যাচ্ছে আজকের মধ্যে এটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে উনি আপনাকে এটা খুব ভালো উত্তর দিতে পারবেন। আর সেকেন্ড কোশ্চেনটা আপনি যেটা বললেন, এটা ঠিক যে এরা পালিয়ে গেল, কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। আমি এটা আগেও বলেছি যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না। ওই সময় অনেক অপরচুনিটি নিয়েছেন, তাও আমরা এটা নিয়ে দেখছি আমরা পুরো পিকচারটা জানতে চাচ্ছি যে কিভাবে কি হয়েছে। এবং সেটা করার জন্য আপনি জানেন যারা ইনভেস্টিগেট করবে, আমরা তো সৎ পুলিশ অফিসারকে দিয়ে তো ইনভেস্টিগেট করাবো। এখন যদি দেখা যায় যে আগের সেই অফিসারই এটাকে ইনভেস্টিগেট করছে, তাহলে তো আমরা খুব যে ভালো রেজাল্ট পাবো তা তো না। তো সেই জন্য আমরা এগুলো নিয়ে দেখছি, আমরা এটা নিয়ে কাজ করছি। থ্যাংক ইউ। আমার মনে হয় আজকের মতো শেষ। শফিক ভাই, আচ্ছা, আর শফিক ভাই, আমার নাম কে ভাই? মুস্তফা মল্লিক, হ্যাঁ বলেন। আমার নাম মুস্তফা মল্লিক, আমি ক্যানাডায় আছি। একটা প্রশ্ন অনেকেই করতে বলেছেন, আমাদের অফিসেও ফোন এসছে, সেটি হচ্ছে যে প্রবাসীরা বিশেষ করে তারা বলছে যে গেল কয়েক মাসে যারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসছেন বাংলাদেশে এবং যাচ্ছেন, তারা খুব স্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এর মধ্যে যারা যুক্তরাজ্যে ম্যানচেস্টারে বসবাস করেন, তারা বলছেন যে প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অগ্রিম টিকিট বুকিং বন্ধ করে দিয়েছে। তারা ধারণা করছেন যে এই রুটটি হয়তো লস হচ্ছে, এটা ভেবে বন্ধ করে দিতে পারে। তো এটা আশঙ্কা থেকে তারা বলছেন, এবং তারা বলছেন যে এটা প্রচুর যাত্রী হয়, পুরো বিমানই ভরা থাকে। এ ব্যাপারে আপনাদের না, একটা বিষয় কি যে যাতে বিমানের কোন রুট কি হবে সেটা বিমানই ডিসাইড করবে। আমার এখানে বলার নাই, খুব যে বেশি কিছু নাই তা। কিন্তু একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে আমরা যে বিমান যে যদি এই রুটটা রাখে এবং এই রুটের রাখার পরে যদি দেখা যায় যে আমার প্রতি ফ্লাইটে আমার 1 কোটি টাকা খরচ হচ্ছে, এই খরচের টাকাটা কে দিচ্ছে? আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি, বাংলাদেশের ট্যাক্স পেয়ারটা দিচ্ছে। সেটা কি আমি রাখবো কি রাখবো না, সেই ডিসিশনটা মানে অনেক সময় হয় কি, হ্যাঁ চাহিদা আছে, আমি দেখছি চাহিদা আছে, কিন্তু আমার এই রুটটা যখন আমি চালু করলাম তখন দেখা যাচ্ছে যে আমি সেই ধরনের কিন্তু আমি ট্রাভেলার পাচ্ছি না। হ্যাঁ, তো সেই জন্য অনেক ক্ষেত্রে বিমানের এই ধরনের ডিসিশন নিতে হয়। তা আমি জানি না কি কারণে ওনারা ডিসিশন নিচ্ছেন বা আদৌ নিয়েছেন কিনা। আমার মনে হয় যে এটা আমরা নেক্সট ইয়েতে আমি বলতে পারবো। আরেকটা লাস্ট প্রশ্ন বৈশা বলেন ভাই। আচ্ছা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা কাতুর বলেছিলেন 48 ঘন্টার মধ্যে সাগররুনির হত্যাকারীদের খুঁজে বের করা হবে। আজকে আপনি একটি আশার বাণী শুনিয়েছেন যে পিআইবি তদন্ত করছে এবং পিবিআই তদন্ত করছে এবং ভালো কিছু পাওয়া যাবে। ভালো কিছু না মানে ওনারা অনেক অসম্ভব খাটছেন, ভালো কিছু আমি বলবো না, বাট ওনাদের মানে এফার্টসের কোনো কমতি নাই, আমি এটা বলছি আর। আচ্ছা, আপনি আরেকটা কথা বলেছেন যে দীর্ঘ 3 দশক পরেও একটা পিবিআই খুনের তদন্ত বের করেছে। আপনারা কি এমন কোনো ইঙ্গিত পেয়েছেন বা এই যে তারা পরিশ্রম করে চলেছে, আমরা কি নতুন কিছু আশা করতে পারি? নিশ্চয়ই আপনার কথা আমরা না আমাদের আশা না। আমি আপনাদেরকে, যেহেতু সাগররুনি সাংবাদিক ছিলেন, আমিও সাংবাদিক ছিলাম, আমরা এখানে সবাই সাংবাদিক, তো আমার মনে হয় যে এই জিনিসটাকে আমরা এই সাগররুনির কেসটা আমাদের সবার একটু খুব হৃদয়ের একটা বিষয়, সেই জন্য আমি বললাম একটু আপডেট দিলাম আপনাদেরকে। এই যা তারা আবার নতুন করে শুরু করেছে এবং খুব দ্রুত গতিতে অনেক এফার্ট তারা দিচ্ছে। এই বিষয়টা আমি বলতে পারবো না। আপনাদের ওনারা কি প্রেস কনফারেন্স করে এটা বলেছেন? রিপোর্টে আপনি আর একটা রিপোর্ট করে আপনি কোট করে আমাকে বলছেন।